দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন কর্মসূচি, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমাবেশ আজ, জুমার পর গণ অনশন। আমাদের সাবেক যারা জমিয়ান আছে, আমরা আপনাদের মাধ্যমে আমরা কর্মসূচি ঘোষণা করছি। 5 জুমা আমাদের সামনে আর কোনো গত্যন্তর নেই, আমরা গণ অনশনে বসে যাব। আওয়ামী লীগের পরিণতির দায়ে এককভাবে শেখ হাসিনার রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলছেন রাষ্ট্রচিন্তাবিদ। আওয়ামী লীগের ভবিষ্যৎ আওয়ামী লীগের উপরেই নির্ভর করে, কি কাজ তারা করবে তার উপরে। ফারাক্কা বাঁধে বঞ্চিত বাংলাদেশ, গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়নে শঙ্কা বাড়াচ্ছে কূটনৈতিক টানাপোড়েন। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 10টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি শাকিল আহমদ। দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। সকাল 10টায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমাবেশের কথা রয়েছে। আর জুমার নামাজের পর ঘোষণা দেওয়া হয়েছে অনশন কর্মসূচির। গেল রাতে এক ব্রিফিংয়ে এসব কথা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইসউদ্দিন। 2 দিন পেরেলেও দাবি আদায় অনড় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দিনভর তাদের কণ্ঠে ছিল দাবি আদায় স্লোগান। হুঁশিয়ারি দেওয়া হয় বিশ্ববিদ্যালয় ব্লকেট কর্মসূচিতে অনড় থাকার। আমাদের আবাসন ভাতা দেওয়া হোক, কারণ আমাদের হল নেই কোনো। আমরা স্টুডেন্টরা যে কি কষ্ট থাকে মেসে, সেটা আমরা জানি। এমনিতেই আমাদের থাকার জায়গা নাই, আমাদের ছেলেমেয়েরা কষ্ট করে ঠাসাঠাসি করে থাকে, তার থেকে হচ্ছে রাস্তায় থাকুক, এ থেকে তো আর আমাদের কিছু বলার নাই। শিক্ষার্থীদের সাথে দেখা করতে আসেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আর বেশ কয়েকজন শিক্ষক। এদিনও রাতভর স্লোগানে মুখর কাকরাইল মোড়। মধ্যরাতে শিক্ষার্থীদের সাথে দেখা করতে আসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। শিক্ষার্থীদের সাথে কথা বলে ঘোষণা দেন পরবর্তী কর্মসূচির। হয় দাবি আদায় হবে, নতুবা আমরা এখান থেকে আমাদের স্থান ত্যাগ করব না, আমাদের মৃত্যু হবে। আগামীকাল সকাল 10টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমরা বর্তমান যে সমস্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ আছি, আমরা তো থাকবই, পাশাপাশি আমাদের সাবেক যারা জমিয়ান আছে, আমরা আপনাদের মাধ্যমে আমরা কর্মসূচি ঘোষণা করছি। সাবেক এবং বর্তমানদের সমাবেশ হবে সকাল 10টায়। 5 জুমা আমাদের সামনে আর কোনো গত্যন্তর নেই, আমরা গণ অনশনে বসে যাব। এদিকে তথ্য উপদেষ্টার উপর বোতল ছোড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি শিক্ষক শিক্ষার্থীর উপর পুলিশি হামলার শাস্তির দাবি জানানো হয়। তাকে চিহ্নিত করে আমরা শাস্তির আওতায় নিয়ে আসব। বাট যে পুলিশরা আমার শিক্ষক এবং শিক্ষার্থীর গায়ে হাত দিয়েছে, তাদের বিচার নিশ্চিত হওয়ার আগে ওই শিক্ষার্থীকে গ্রেফতারের চেষ্টা করা যেন না হয়। 70% আবাসন ভাতা, আগামীর বাজেট কাটছাট না করা এবং দ্রুত একনেক সভায় দ্বিতীয় ক্যাম্পাসের প্রজেক্ট অনুমোদনের দাবিতে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যাতে সমর্থন ছিল প্রতিষ্ঠানটি শিক্ষকদেরও। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। বর্তমান নেতৃত্ব কিংবা আগের বয়ানে দেশে আওয়ামী লীগের রাজনীতির কোনো সুযোগ নেই। যদি চরিত্র বদলে আসে, সেক্ষেত্রে সময়ই বলে দেবে দলটির ভবিষ্যৎ কি হবে বলছেন রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। 2024-এ এসে দলটির এমন পরিণতির জন্য তিনি একক দায় দেন শেখ হাসিনাকেই। বলেন, 72 পরবর্তী আওয়ামী লীগের অবস্থা থেকে শিক্ষা নেয়নি দলটি। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। তুমুল এক গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। এই সময় রাজনীতির আলোচনায় নানাভাবে আসে দলটির নাম। গেল 15 বছরের সীমাহীন দুর্নীতি, জুলাই আগস্ট সহ বিগত আমলে মানুষকে হত্যার দায়ে ন্যূনতম অনুশোচনা না করায় দলটির বিচারের দাবি জোরালো হতে থাকে এই কমাসে। অতঃপর নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম।
জনসমর্থন আওয়ামী লীগের। এমন বাস্তবতায় আওয়ামী লীগের ভবিষ্যৎ কি জানতে চাই রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের কাছে। তার মতে বর্তমান পরিচয় নেতৃত্বের চেহারায় সহসা এই দলকে গ্রহণ করবে না মানুষ। যেভাবে সারা দেশ জুড়ে শেখ মুজিবের স্ট্যাচু ভাঙছে, অনেক প্রতিষ্ঠানের অনেক জায়গার নাম বদলে ফেলেছিল, সেগুলো আবার নতুন করে বদলে ফেলেছে। এই যে 32 নম্বরের বাড়ি একেবারে মাটির ভেতরে যে ফাউন্ডেশন ছিল সেটা পর্যন্ত তুলে নিয়ে গেছে। এইগুলো একটা তীব্র জেদের পরিচায়ক। আওয়ামী লীগের ভবিষ্যৎ আওয়ামী লীগের উপরেই নির্ভর করে, কি কাজ তারা করবে তার উপরে। শুধু শেখ হাসিনার আমল নয়, 72 পরবর্তী ঘটনা থেকে শিক্ষা না নেয় এই পরিণতি হয়েছে দলটির। শেখ মুজিবুর রহমান যখন প্রধানমন্ত্রী ছিলেন, পরে রাষ্ট্রপতি হন বাকশাল গঠন করে, প্রকৃতপক্ষে তো তার সমর্থক বলতে গেলে ছিল না। দলটা বড় ছিল, তার অনেক কর্মী ছিল, কর্মীদের মধ্যেও আওয়ামী লীগে থাকলেও অন্তর্বিরোধ ছিল। খন্দকার মুশতাক তো আওয়ামী লীগেরই নেতা। সেই সব অবস্থার সঙ্গে শেখ হাসিনার যে ক্ষমতাচ্যুতি বা পালিয়ে যাওয়া এর মিল আছে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার, এটা আমরা বলি বটে, আগে রাজনীতিবিদেরা বলতেন, এখন বলেন না। তিনি বলেন, দল মত কিংবা পথ ভিন্ন হতে পারে, দেশের স্বার্থে সবাইকে এক পথে না রাখায় আওয়ামী লীগের এই করুণ পরিণতি হয়েছে। এক দল করলেও সবাই সম্পূর্ণ একমত হবে এমন কথা না। মতভিন্নতা পৃথিবীর সর্বত্র সব দলের মধ্যেই থাকে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। যেগুলো খুব ডিবেটেড বিতর্কিত বিষয়। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ফারাক্কা বাঁধ, যে মরণ ফাঁদের কারণে গেল 50 বছর ধরে গঙ্গার পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত বাংলাদেশ। বিপর্যয়ের কবলে দেশের পরিবেশ ও জনজীবনও। ভারত বাংলাদেশ কূটনৈতিক দ্বৈরথে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়ন নিয়েও। বিশেষজ্ঞরা বলছেন, কোনো আন্তর্জাতিক আইন নয়, কেবল দুই দেশের রাজনৈতিক বোঝাপড়ার ভিত্তিতেই এই চুক্তির নবায়ন সম্ভব। মিলা খন্দকারের রিপোর্ট। পরিকল্পনার শুরুটা ছিল ব্রিটিশ আমলেই। কলকাতা বন্দরে নাব্যতা সংকট কাটাতে 1853 সালে গঙ্গা থেকে খাল কেটে ভাগীরথীতে জল টানার প্রস্তাব দেন ব্রিটিশ প্রকৌশলী স্যার আর্থার কটন। এর প্রায় 1 শতাব্দী পর 50-এর দশকে ব্রিটিশ দেশে পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয় ভারত সরকার, যার পেছনে তৎকালীন পূর্ব পাকিস্তানকে বেকায়দায় ফেলার অভিপ্রায় থাকলেও উল্টে যায় পাশার দান। কঠিন বাস্তবতার মুখোমুখি হয় সদ্য স্বাধীন বাংলাদেশ। গঙ্গার পানির হিস্সা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি ক্ষতির মুখে পড়ে দেশের পরিবেশ ও জনজীবন। ইন্ডিয়া ওয়াটার রিসোর্স ইনফরমেশন সিস্টেমের তথ্য বলছে, কেবল ফারাক্কা নয়, গঙ্গা অববাহিকা জুড়ে 181টি বাঁধ নির্মাণ করেছে ভারত, যার মাধ্যমে একতরফাভাবে পানি প্রত্যাহার করে নিচ্ছে উজানের এই দেশ। ফারাক্কা চালু হওয়ার 2 দশকেরও বেশি সময় পর 1996 সালে ভারত বাংলাদেশ যে ঐতিহাসিক গঙ্গা পানি চুক্তি স্বাক্ষর করে, 30 বছর মেয়াদী সেই চুক্তির কার্যকালও শেষ হচ্ছে আগামী বছর। চুক্তির নবায়ন নিয়ে শুরু হয়েছে আলোচনা, তবে শঙ্কা বাড়াচ্ছে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের ইস্যুটি। আমরা চাইব না যে কোনো অবস্থাতে ভারত যতটুকু পানি আসে সেটুকু দেবে না। সিদ্ধান্তটা কারিগরি নিরিখে হবে না, সিদ্ধান্ত আইনগত নিরিখে হবে না, সিদ্ধান্ত আন্তর্জাতিক হিসাবেও হবে না, হবে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্পর্কের ভিত্তিতে। কাজেই যৌথ ব্যবস্থাপনার মাধ্যমে এই প্রবাহটাকে বাড়াতে হবে। গঙ্গা চুক্তির নবায়নের ব্যাপারে বহুমাত্রিক প্রস্তুতির কথা জানিয়েছে বাংলাদেশ যৌথ নদী কমিশন। দরকার-সকোষের মাধ্যমে প্রাপ্য আদায়ে গঠন করা হয়েছে বিশেষজ্ঞ কমিটিও। গত বছর দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে একটা মিটিংয়ে এটা সিদ্ধান্ত হয়েছে যে একটা জয়েন্ট কমিটি হবে, দে উইল ওয়ার্ক অন ইট। একটা বিশেষজ্ঞ কমিটি হয়েছে একটা ইন্টারনাল প্রিপারেশনের জন্য, পয়েন্টসগুলো কী হবে, বার্নিং নেগোসিয়েশন টুলস কী হবে, এগুলোই তারা ফাইন্ড আউট করবে। এশিয়ার প্রথম দেশ হিসেবে সম্প্রতি ইউ ওয়াটার কনভেনশনে অনুস্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে ভারত এতে স্বাক্ষর না করলে তা কোনো ফল বয়ে আনবে না বলছেন বিশ্লেষকরা। নীলা খন্দকার, চ্যানেল 24। বিজ্ঞানীদের বিদেশে প্রশিক্ষণ বা পড়তে যাওয়ার অনুমতিপত্র বা জিও পাওয়া নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে পরমাণু শক্তি কমিশন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। বিজ্ঞানীদের অভিযোগ, প্রায়ই তাদের জন্য নির্ধারিত প্রশিক্ষণে তাদেরকে অনুমতি না দিয়ে
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে কর্মরত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের অনুমতি দেওয়া হয়। তবে সিনিয়র সচিব এই অভিযোগ অস্বীকার করেছেন। শামীমা সুলতানার রিপোর্ট। সরকারি কর্মকর্তা কর্মচারী কেউ দেশের বাইরে পড়তে বা প্রশিক্ষণে যেতে গেলে দরকার জিও বা গভর্নমেন্ট অর্ডার, আদতে যা সরকারি অনুমতিপত্র। কে কেন কিভাবে পাবেন আছে সেই নিয়ম কানুনও। তবু কখনো কখনো নিয়মের ফাঁক ফোকর কাটিয়ে এর ব্যত্যয়ের অভিযোগও মেলে। এই যেমন গত বছরের এই তালিকায় দেখা যায় 15 জন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মনোনীত হয়েছেন আঞ্চলিক ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক কৌশলগত প্রশিক্ষণে। আবার এই বছরের তালিকায় দেখা যায় পারমাণবিক নিরাপত্তা বিষয়ের মতো কর্মশালায়ও গেছেন একজন অতিরিক্ত সচিব। আছে এমন আরও 14 জনের নাম। তারা নিজেদের মতো করে তারা কাউকে দেয় কাউকে দেয় না। ইদানিং শুরু করছে কি তারা নিজেরাই মনোনীত হয়ে বিদেশে যাওয়া শুরু করেছে। তাদের বক্তব্যটা এরকম যে তারা আমাদেরকে শাসন করবে, আমরা শোষিত হব। আমরা চাচ্ছি যে মন্ত্রণালয়ে আমাদেরকে সহযোগিতা করবে। তবে মন্ত্রণালয় থেকে নানাবিধ প্রশিক্ষণে যাওয়া মাত্র 8 জন কর্মকর্তার একটি তালিকা দেয়া হয়, যারা বিভিন্ন পদবীর আমলা। সেই সাথে কেন গিয়েছেন বা যাবেন সে যুক্তিও তুলে ধরা হয়। মন্ত্রণালয়ের 14 জনকে দেওয়া হয়েছে এটি ম্যানেজারিয়াল ট্রেনিং। তার মধ্যে 8 জন এই পর্যন্ত 8টা প্রোগ্রাম এর জিও হয়েছে। সেই 8টা প্রোগ্রামের মধ্যে 3-4টা প্রোগ্রাম হচ্ছে অনলাইনে। বিজ্ঞানীদের কোনো ট্রেনিংয়ে মন্ত্রণালয়ের কেউ যায় না। এটি পলিসি এবং ম্যানেজমেন্টের যে ইস্যু, সেই ইস্যুতে ট্রেনিং যেটা সেখানেই গিয়েছে। যোগ্য লোক যোগ্য প্রশিক্ষণ না পেলে সেই প্রশিক্ষণ কোন কাজে লাগবে সেই প্রশ্ন বিশেষজ্ঞদের। কাদা ছড়াছড়ি থেকে বেরিয়ে এসে বৃহত্তর স্বার্থে সরকারকে আমি আহ্বান করব, দৃষ্টি আকর্ষণ করব যে যারা আছেন কর্তৃপক্ষ তারা দ্রুত আলোচনার মাধ্যমে বিভিন্ন ধরনের মতবিরোধ আছে সেগুলি সমাধান করে ব্যবস্থা নেওয়া। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। আর আমাদের কৃষকের আত্মহত্যার পরও টনক নড়েনি কৃষির নীতি নির্ধারকদের। হতাশার গল্পে এমন ট্র্যাজেডি পাল্টাতে পারেনি বিপণন কাঠামোর অসামঞ্জস্যতা। মেহেরপুরের মুজিবনগরের পেঁয়াজ চাষে সাইফুল শেখের আত্মহত্যার তথ্যানুসন্ধান শেষে এমন মত বিশেষজ্ঞদের। বলছেন, কৃষির সব ক্ষেত্রে আলাদা বিভাগ আর নীতিমালা শুধু কিতাবেই সীমাবদ্ধ রয়েছে। কোনো কৃষক যেন আর এইভাবে ঋণে জর্জরিত না হয়ে আত্মহত্যা না করে, কোনো পরিবার যেন এভাবে আর ভেসে না যায়। এভাবেই কৃষকের ন্যায্য অধিকারের মিনতি জানান পেঁয়াজ চাষি সাইফুল শেখের মেয়ে রজিফা খাতুন। গেল 26 মার্চ পেঁয়াজের ন্যায্য মূল্য না পেয়ে বিষ পান করেন তার কৃষক বাবা। পেঁয়াজের লস খাইছে, এটাই তার মূল। পেঁয়াজের যে পরিমাণে হয়েছে, খরচ হচ্ছে, পেঁয়াজের দাম নাই। 1.5 লাখ টাকা খরচের বিপরীতে পেঁয়াজ বিক্রি করে উঠেছিল মাত্র 58,000 টাকা, যেখানে তার চাষাবাদ বাবদ ঋণ ছিল 60,000 টাকা। 28শে মার্চ এই কৃষকের মৃত্যুর 2 সপ্তাহ পর পেঁয়াজের মূল্য 600 টাকা মন থেকে 1 লাফে ঠেকে 1700 টাকা মনে। জেলার মুজিবনগরের অন্য কৃষকরাও উৎপাদন খরচের অর্ধেক দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হয়েছেন। তাদের ওপরও চেপে আছে ঋণের বোঝা। সার, দস্তা ইত্যাদি যা লাগে সব এখন হিসাব করি আমার এখন বর্তমানে 1 লাখ টাকা, এই 80,000 টাকা দিন আছে। চাষ করে খাই, সে চাষে যদি আমাদের লস হয়, মানে আমাদের এমন সময় থেকে আমার মানসিক টেনশনে মানে স্টক করবো, মানে আরাম আমাদের অবস্থা। কৃষকের হাত থেকে ফসল ছাড় পেলেই দাম বাড়ে ফসলের। এজন্য সরকারের উদাসীনতাকেই দায়ী করলেন বিশেষজ্ঞরা। কৃষককে যে যথাসময়ে যথার্থ পরামর্শ সেটা দেওয়ার জন্য আমার ডিপার্টমেন্ট আছে, তারা সেটা করেন নাই, নাম্বার 1। নাম্বার 2, যখন তারা লোকসানের মধ্যে পড়লো তখন তাদের কাছ থেকে কিনে নেওয়ার কেউ নাই, নাম্বার 2। নাম্বার 3, প্রিজার্ভ করার জন্য, সংরক্ষণ করার জন্য কোনো সিস্টেম আমি রাখি নাই। মানে সকল চাপ কিন্তু কৃষকের উপর চাপিয়ে দিচ্ছি। অতএব কৃষক কি করে বেঁচে থাকবে? এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি কৃষি বিপণন অধিদপ্তরের। সংরক্ষণ, গুদাম ঋণ, যৌক্তিক মূল্য নিশ্চিতে ব্যর্থতা থাকলেও তাদের কার্যক্রম চলমান আছে বলে দাবি এই কর্মকর্তার। মেহেরপুরের পেঁয়াজটা কিন্তু সংরক্ষণ করা যায় না, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যা। মেহেরপুরের পেঁয়াজটা সবচেয়ে আগে আসে এবং সেক্ষেত্রে সেটা কিন্তু দাম আসলে ভালোই পাওয়ার কথা নর্মালি। এটা একটা বিচ্ছিন্ন কেস। উনি দাম কেন পেলেন না এটা আসলে আমার মনে হয় আর একটু ভালোভাবে দেখার বিষয় আছে। আমাদের প্রোডাকশন প্ল্যানিংটা এটা আরও তথ্যভিত্তিক হওয়া প্রয়োজন, বাজার ভিত্তিক হওয়া প্রয়োজন, তাহলেই এই ধরনের বিষয়গুলো কম ঘটবে বলে আমি মনে করি।
7টি জেলায় 900টি পেঁয়াজ সংরক্ষণের মডেল ঘর নির্মাণের প্রকল্প চলমান আছে কৃষি বিপণন অধিদপ্তরের। রিজভী হাবিব, চ্যানেল 24, ঢাকা। এতদিন শুধু রেলের স্টাফ ও তাদের পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত থাকলেও এখন থেকে বহিরাগতরাও সেবা নিতে পারবেন চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে, যা উন্মুক্ত করা হয় গেল বুধবার। আপাতত বহির্বিভাগে সেবা মিললেও পর্যায়ক্রমে চালু হবে রোগী ভর্তি, আর এজন্য সরকারের কাছে বরাদ্দ চেয়েছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল সিআরবি এলাকায় 4 একর জায়গার উপর নির্মিত হাসপাতালটির অধিকাংশই অব্যবহৃত থাকে বছরের পর বছর। 102 শয্যার হাসপাতালে রোগী থাকে হাতে গোনা 2-4-5 জন, ফলে অধিকাংশ বেড থাকে রোগী শূন্য। চট্টগ্রামবাসী চিকিৎসা সেবা নিশ্চিতে তাই এখন থেকে হাসপাতালটিতে রেলের স্টাফ এবং তাদের পরিবার ছাড়া চিকিৎসা নিতে পারবেন বাইরের রোগীরাও। ইতোমধ্যে চালু হয়েছে হাসপাতালের বহির্বিভাগ। আগে থেকে থাকা 7 জন কনসালটেন্ট, 4 জন মেডিকেল অফিসার আর 6 জন নার্স দিয়ে আপাতত চলছে হাসপাতালটি। সেবা মোটামুটি ভালোই আছে, নেট অ্যান্ড ক্লিন আছে, সব দিক দিয়ে ভালো আছে, কিন্তু খাবার এখানে দেওয়া হয় না। এমনি সেবা আসে দেখতে, মাঝে মাঝে আসে। এতদিন ঝিমিয়ে ঝিমিয়ে ডিউটি করলেও সর্বসাধারণের জন্য হাসপাতালটি উন্মুক্ত করে দেয় খুশি কর্মীরাও। যে কোনো লোক এখানে চিকিৎসা নিতে পারবে এরকম ব্যবস্থার সুযোগ সৃষ্টি করা হয়েছে। এই জন্য আসলে আমরাও কর্মচঞ্চলী স্প্রে পাবো। ডাক্তার থাকলে রুগী মনে কর মোটামুটি সাপোর্ট পাবে এবং চিকিৎসা পাবে। আগে তো ডাক্তারই ছিল না। রুগী না থাকলে আমাদের একা বসে থাকতাম, এখন রুগী থাকলে কর্মব্যবস্থার মাধ্যমে দিনটা যাবে, আমাদের ভালো লাগবে। তবে বহির্বিভাগের রোগীদের আপাতত থাকছে না হাসপাতালে ভর্তির সুযোগ। সেই সেবা মিলতে লাগবে আরও কিছুদিন। এতদিন রেল নিজেদের অর্থায়নে হাসপাতালটি পরিচালনা করলেও নতুন করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাওয়া হয়েছে বরাদ্দ। তা হাতে পেলে মিলবে পূর্ণাঙ্গ সেবা, বাড়ানো হবে লোকবল। এটা আসলে পেশেন্টের রেসপন্সের উপর ডিপেন্ড করছে। যদি আমাদের 1 মাসের মধ্যেই খুব আশানুরূপ পেয়ে যে আমরা রেসপন্স, তাহলে হয়তো পরবর্তীতে আমরা ইনডোর তার পরের মাসেই শুরু করে ফেলতে পারি। তো আমরা এটা বাজেট চেয়েছি, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এটা থেকে কাজ হচ্ছে। তো এটা থেকে যখন আমরা ওষুধ, পর্যাপ্ত পরিমাণ ওষুধ পেয়ে যাব, তখন আমাদের এটা ফুল ফাংশনিং হয়ে যাবে আর কি। শুরুর পর প্রথম দিনে বহির্বিভাগে সেবা নিয়েছে 13 জন, যা দ্বিতীয় দিন এসে দাঁড়ায় 35 জনে। হাসপাতালটিতে রয়েছে 2 সিটের 8টি কেবিন। তবে যক্ষ্মা রোগী না থাকায় এখনও সম্পূর্ণ বন্ধ অবস্থায় রয়েছে পাশের রেলওয়ে বক্ষব্যাধি হাসপাতালটি। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। এনবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি পালন করা হয় চট্টগ্রাম কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগে। এতে সংশ্লিষ্ট এই বিভাগের কর্মকর্তারা কোনো ধরনের নথিপত্রে স্বাক্ষর করেননি। ফলে ব্যাহত শুল্কায়ন, চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি, বন্দর থেকে পণ্য খালাস সহ সামগ্রিক কার্যক্রম। এতে ক্ষুব্ধ বন্দর ব্যবহারকারীরা, কেননা এতে বাড়তি জরিমানা সহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, এই ধরনের কর্মসূচিতে নেতিবাচক প্রভাব পড়বে দেশের রাজস্ব আদায় সহ সামগ্রিক অর্থনীতিতে, যাতে ভুক্তভোগী হবেন সাধারণ জনগণ। তাই সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানান সংশ্লিষ্টরা। মালয়েশিয়ায় আন্তর্জাতিক মেরিটাইম প্রদর্শনীতে অংশগ্রহণের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে রওনা হয়েছে নৌবাহিনী জাহাজ বা নৌজা খালিদ বিন ওয়ালিদ। আগামী 20 থেকে 24 মে অনুষ্ঠিতব্য 17তম লংকাউই ইন্টারন্যাশনাল মেরিটাইম অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশনে অংশ নিতে গতকাল চট্টগ্রাম ত্যাগ করে জাহাজটি। এর আগে রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানানো হয়। এ সময় বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান জাহাজের কর্মকর্তা ও নাবিকদের দিক নির্দেশনা দেন। 5 দিন ব্যাপী এই প্রদর্শনীতে জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম এজাজ মাসুদের নেতৃত্বে 34 কর্মকর্তা সহ মোট 229 জন সদস্য যোগদান করবেন। প্রদর্শনী শেষে আগামী 29 মে জাহাজটি নৌঘাটিতে ফিরে আসবে। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে কারাভোগ শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন 11 বাংলাদেশি। তাদের ফিরে পেয়ে আবেগে আপ্লুত স্বজনরা। অনুপ্রবেশ রোধে সীমান্তে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। 8 মাস পরে মা মেয়ের দেখা, মেয়েকে পেয়ে যেন পৃথিবীটা হাতের মুঠোয় পেলেন ফারজানা আহমেদ নিপা। কুমিল্লার ফারজানা আহমেদ নিপা
আর্থিক সচ্ছলতার আশায় গেল বছর 14 সেপ্টেম্বর অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন তিনি। পরদিনই উদয়পুর স্টেশনে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। সেখানে 5 মাসের কারাভোগ ও 3 মাস হোম সেন্টারে থাকার পর বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাকে ফিরিয়ে আনা হয়। আমি বাংলাদেশে পার্লারে কাজ করতাম, ওইখান থেকে মানে কাজ ভালো জানার কারণে ওদের সাথে যোগাযোগ করছি যে ইন্ডিয়াতে আমি ভালো কাজ পাবো কিনা। ওরা বলছে হ্যাঁ, বাংলাদেশে পার্লার ইন্ডিয়া পার্লারে কাজ করলে মান্থলি 30,000 টাকা স্যালারি পাওয়া যাবে। দেখা গেছে যে প্রায় বাংলাদেশে 35,000 টাকার মতন এরকম পড়বে। তো ওই কারণেই যাওয়া, কিন্তু যে আর কাজ করা হয়নি। আমি যেদিন বর্ডার ক্রস করছি পরের দিন উদয়পুর রেল স্টেশনে আমাকে পুলিশ অ্যারেস্ট করে। বাংলাদেশ ভারতের যৌথ সহায়তায় ফারজানা আহমেদ নিপার সাথে আরও 10 বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়। তারা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা, ফেনী ও বাগেরহাটের বাসিন্দা। 2 মাস আগে আমি রাগবিরা পালিয়েছিলাম, রাগে বাংলাদেশের বাড়িতে ধরা পড়ে গেছি। বন্ধু বান্ধব পালাতে পড়ে গিয়েছিলাম, যেহেতু আমাদের ঠিকাদারি ধরাই দিয়েছিল, যেহেতু 6 মাস জেল খাটছি। ছেলেকে 1 বছর পর দেখতে পাচ্ছি, তা তো অবশ্যই অনুভূতি ভালো লাগবে। এত 1 বছরের ছেলেকে দেখি না। অনুপ্রবেশ রোধে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো সহ সীমান্তে কাঁটাতারের প্রয়োজনীয়তার কথা বললেন বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তা। অবৈধ পারাপার বন্ধে আসলে দুই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির একটা প্রয়োজনীয়তা আছে। দ্বিতীয়ত হলো যে সীমান্তে কাঁটাতার ব্যবস্থা, যেটা মনে হয় যে আমাদের পাশে থাকাটাও জরুরি। অবৈধ অনুপ্রবেশ বন্ধে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর আরও তৎপর ভূমিকা রাখার কথা বললেন হাই কমিশনের কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।